এই তুই বাচ্চা, তোকে বাচ্চা বললে বাচ্চাদের কি বলবো? ওরা শিশু, আমি 18+ বাচ্চা। ফ্ল্যাশব্যাক। কিরে ছোঁয়া, শেষে কিনা ওই ফকিরের বাচ্চাটার সাথে রিলেশন করলি? ও কি দেবে তোকে? একটা ভালো শাড়ি দেবার মতো তো ক্ষমতা নেই ওর। আর তুই কিনা এত সুন্দরী হবার পরেও সেই ফকিরটাকে ভালোবাসলি? বারবার তোরা ওকে ফকির বলিস কেন রে? জানিস এটা অপু শুনলে কষ্ট পাবে। আরে ধুর, ছাই কষ্ট পাবে। ওর মতো ছেলেকে তো আমার দু চোখে সহ্য হয় না। একটা অসহ্যকর যন্ত্রণা হচ্ছে ও অপু। একটা শার্ট প্রতিদিন পরে আসে, দেখতে আনস্মার্ট, গাইয়া ভূত একটা। অনু কথাটা বলতেই ছোঁয়া সহ সবাই হাসতে লাগলো। ছোঁয়া নিজের বান্ধবীদের সাথে ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। অপু হলো একটা গরিব ঘরের ছেলে, গ্রাম থেকে শহরে এসেছে একটু ভালো পড়াশোনা করতে। যদিও অপু গ্রামের ছেলে, গ্রাম থেকে উঠে এসেছে, তবে সে পড়াশোনায় টপার। এখানকার কলেজ টপার বয় অপু, তাই সবাই অপুর সাথে বন্ধুত্ব করতে চায়, তবে সেটা অপুর সামনে। আর পিছনে সবাই অপুকে নিয়ে বাজে মন্তব্য করে। অপু একটু বোকা টাইপের ছেলে, সবাইকে খুব সহজে সে নিজের আপন ভেবে নেয় এবং সবাই তার এই সরলতার সুযোগ নিয়ে তার পিঠে ছুরি মারে। ছোঁয়া আর অনু অপুকে নিয়ে হাসাহাসি করতেই এমন সময় অপু ছোঁয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই দেখ ছোঁয়া, আসছে তোর হ্যাংলাটা। দেখেছিস, আজও সেই শার্টটাই পরে আসছে। আমরা ভাবছি এই শার্টটা যদি ছিঁড়ে যায় তবে ও কি পরবে? খালি গায়ে আসবে মনে হচ্ছে। অনুর কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছোঁয়া নিজের মুখে একটা বিরক্তির রেখা টেনে নিল। ছোঁয়া রাগে ফুলতে লাগলো। এইদিকে অপু এসে ছোঁয়ার পাশে দাঁড়িয়ে ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল। ছোঁয়া, কেমন আছো? অপুর দিকে দৃষ্টিপাত করে ফিসফিস করে ছোঁয়া বলতে লাগলো, এখানে এসেছো কেন? আমায় একটা কল করলে তো আমি সবার থেকে দূরে গিয়ে কথা বলতে পারতাম, তাই না? তুমি আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছো। অসহ্যকর। এখন হাবলার মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে সাইডে চলো। সবাই তাকিয়ে আছে তোমার দিকে। কিন্তু আবার কিন্তু মানে? ছোঁয়ার রাগী লুক দেখে অপু একটু ঘাবড়ে যায়। অপু আর কোনো কথা না বলে ছোঁয়াকে নিজের পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। ছোঁয়ার কথায় সে বেশ কষ্ট পেয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এইদিকে অপুকে চলে যেতে দেখে অনুর ছোঁয়াকে উদ্দেশ্য করে পেছন থেকে বলতে লাগলো, কি রে, হাতাটাকে পাঠিয়ে দিলি কেন? একটু মজা নিতাম, সেটাও তুই হতে দিলি না। উফ, কার্টুন কোথাকার। ছোঁয়া কোনো কথা বলল না, সোজা হনহন করে হেঁটে অপুর পিছনে চলতে লাগলো সে। সবাই ছোঁয়াকে নিয়ে মজা নিচ্ছে। ছোঁয়া অনেকটা দূরে চলে আসতেই অপু ছোঁয়ার দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলো, সরি, আমি চাইনি তোমায় কেউ অপমান করুক। আমার জন্য তোমায় লজ্জা পেতে হয়, সত্যি আমি এইসব চাইনি। আমায় ক্ষমা করে দাও। চুপ করো তো, তোমার সমস্যা কি? জানো আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা বাইক নিয়ে এসে ওদের নিয়ে ঘুরতে যায়। জানো ওদের বয়ফ্রেন্ডরা ওদেরকে কত কিছু গিফট দেয়। ওরা যখন আমার সামনে এই গিফটগুলো দেখায় তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করে। আমি এতটা সুন্দরী হয়ে তোমার মতো একটা মানুষের সাথে রিলেশন করি, আজ পর্যন্ত কিছু গিফট তো দূরে থাক, একটা রেস্টুরেন্টে নিয়ে একদিন টাইম এক্সপেন্ড করেছো? করনি, কারণ তোমার যোগ্যতা নেই এত কিছু করার। আজ একটা নতুন শার্ট করে আসলে কি হতো? সবসময় একটাই শার্ট পরে আসো। তোমার জন্য আমি লজ্জায় আমার ফ্রেন্ড সার্কেলকে মুখ দেখাতে পারি না। ছোঁয়ার কথাগুলো উচ্চস্বরে বলতে লাগলো। অপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো শব্দ করার সাহস হচ্ছিল না তার। কী বা বলবে সে? ছোঁয়া আজ যা যা বলেছে তা সম্পূর্ণ সত্যি। আজ পর্যন্ত অপু তাকে কোনো গিফট দিতে পারেনি, আর না পেরেছে ছোঁয়াকে একদিন বাইকে করে নিয়ে ঘুরতে। কিন্তু অপু কোনোভাবেই ছোঁয়াকে বোঝাতে পারে না যে তার অবস্থা কেমন। অপু অনেকটা আশা করে যে ছোঁয়া তার সমস্যা বুঝবে। অপু নিজের পড়াশোনা করতেই বেশ কষ্ট করতে হয়। টিউশনির টাকা দিয়ে তাকে নিজের পেট চালাতে হয়। অপুরও ইচ্ছে করে সবার মতো করে ছোঁয়াকে মাথায় করে রাখতে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করে সে। ছোঁয়া কথাগুলো শেষ করতেই অপুর সামনে থেকে চলে যেতে লাগলো। অপু মাথাটা উঁচু করে ছোঁয়ার দিকে তাকাতেই দেখতে পেল ছোঁয়া চলে যাচ্ছে। অপু আর দাঁড়িয়ে না থেকে পেছন পেছন ছোঁয়ার হাত ধরে ফেলল। ছোঁয়াকে উদ্দেশ্য করে অপু কান্না ভিজা কণ্ঠে বলল, ছোঁয়া, প্লিজ যেও না। বিশ্বাস করো, আমার হয়তো সামর্থ্য নেই কিছু দেয়ার, তবে বুক ভরা অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসা কখনো শেষ হবার নয়। আমি তোমায় হয়তো সবার মতো গিফট দিতে পারি না, কিন্তু সবার থেকে সেরা ভালোবাসাটা দিতে পারবো। ছোঁয়া, আজ আমার কাছে তুমি ছাড়া আর কিছু নেই।
একটু অপেক্ষা করো, সফলতা আসবে। সেই দিন এই হাত তোমার হাতটি চাই। প্লিজ আমায় ছেড়ে যেও না তুমি। তুমি চলে গেলে আমি মরে যাব। বিশ্বাস করো, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। অপুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল ছোঁয়া। হাত ছাড়িয়ে নিয়ে ছোঁয়া অপুর উদ্দেশ্যে শক্ত গলায় বলল, অপু, কাম টু দ্য রিয়েলিটি। আমি নিজের সম্মান অনেকটা নষ্ট করেছি, আর না, আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। তুমি আগে সফল হয়ে এসো, দেখবে আমার থেকেও বেস্ট কাউকে পাবে। আসছি, ভালো থেকো। ছোঁয়া কথাটা শেষ করতেই বলে যেতে লাগলো। অপু থ মেরে দাঁড়িয়ে যায়। বুকটা ফেটে যাচ্ছে তার। প্রিয়জন চলে গেলে বুঝি এমন কষ্ট হয়? আগে জানা ছিল না অপুর। অপু নিজের থেকেও বেশি ভালোবাসে ছোঁয়াকে, কিন্তু আজ সেই ভালোবাসা সামান্য অর্থের কারণে চলে যাচ্ছে। আচ্ছা, প্রিয় মানুষগুলো এমন হয় কেন? কোনো মানুষ কি একটা বেকার ছেলেকে নিজের আপন করে রাখতে পারে না? বেকার ছেলেটির পাশে থেকে তার সফলতার পথে সহযোদ্ধা হয়ে থাকতে পারে না? একটু ভালোবাসা আর একটু সাহস সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, আর সাহস দেওয়ার মতো মানুষ হয় না। অপু ছোঁয়ার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে জমে থাকা শেষ বিন্দু জল আর কোনো বাধা মানল না, টপ টপ করে অঝোর ধারায় ঝরে পড়ল। অপু কাঁদছে। নিজের প্রিয় মানুষটির এমন চলে যাওয়া সে মানতে পারছে না। অপু নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। দুম করে বসে পড়ল মাটিতে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকের কারণে সে চিৎকার করতে পারছে না। অপু ছোঁয়ার দিকে তাকিয়ে অপেক্ষা করছে একটিবার ছোঁয়া এসে তাকে জড়িয়ে ধরে বলুক ভালোবাসি, কিন্তু না, আজ ছোঁয়া অপুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পথের ধারে অনেকটা সময় বসে থাকার পর অপু উঠে পড়ল। চোখ মুছে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে সে। নিজের মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছে যে সবাই আপন হয় না। অযোগ্য লোকদের ভালোবাসার অধিকার নেই। তারা কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা নিয়ে দুনিয়ায় আসে না। কথাগুলো ভাবতেই অপুর বুকটা কেঁপে উঠল। হোস্টেলের সামনে সামনে এসে অপু দেখতে পায় নীলাকে। নীলা হলো তার ভার্সিটির একটা ফ্রেন্ড। অপু নীলাকে দেখে কোনো কথা না বলেই নিজেই রুমের দিকে চলে যেতে দিতেই নীলা অপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই অপু, কোথায় যাচ্ছিস? আমায় কি তোর চোখে পড়ে না? জানিস সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমি। নীলার কথার বিপরীতে নিজেকে শান্ত করে অপু জবাব দিল, কিছু বলবি? কিছু না, অনেক কথা বলবো। আগে রুমে চল। হোস্টেলে মেয়ে অ্যালাউড না। ও আচ্ছা, তবে আমার বাড়ি চল। আমি কোথাও যাব না। কিছু বললে এখন বল, আমার সময় নেই। কি এমন কাজ করিস যে আমার জন্য সময় নেই তোর হাতে? শোন, আমি তোর সাথে প্রেম করতে আসিনি, ওকে? কিছু পড়া নিয়ে কথা ছিল, সামনে পরীক্ষা, তাই ডিসকাস করতে এসেছি। আচ্ছা, কাল ক্লাসে বলিস, আমি দেখিয়ে দিব। এখন আসছি। অপু কথাটা শেষ করে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই নীলা অপুর হাত ধরে ফেলে। অপু দৃষ্টি থমকিয়ে যায়। নীলা অপুর চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? না রে, কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি না তোর বন্ধু? আমায়ও বলবি না? নীলার কথা শুনে অপু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ছোট্ট বাচ্চার মতো কেঁদে ফেলল। অপু নীলাকে সবটা বলল। নীলা অপুর কথা শুনে কোনো শব্দ করল না, শুধু চলে যাবার সময় অপুকে উদ্দেশ্য করে বলল, ভুল থেকে শিক্ষা নিতে হয় আর সামনের দিকে এগিয়ে যেতে হয়। ভুল থেকে নতুন কোনো ভুল করা আসলেই বোকার কাজ। অপু নীলার কথার মানে বুঝতে পারল না। অপু নীলাকে কিছু বলার আগেই নীলা অপুর সামনে থেকে চলে যায়। অপু নিজের রুমে চলে আসে। সকাল হতেই অপু ফ্রেশ হয়ে নিল। সারা রাত তার কেটেছে হৃদয়ের দহন নিয়ে। ভালোবাসায় ব্যর্থতার গল্প নিয়ে ভেবে ভেবে সারা রাত্রি পার করেছে সে। কেঁদে ভিজিয়েছে বালিশ, সেচ দিয়েছে নিজের ভাগ্যের। কি দোষ ছিল তার? একটু ভালোবাসা তো তার চাওয়া ছিল, সেটাই তো পেল না সে। তবে আর কি হবে সেই প্রিয়জনের কথা ভেবে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার? কিন্তু অপু যে নিজেকে বোঝাতে পারছে না। এই শহরে মুখ আর মুখোশ চেনা যে বড্ড কঠিন। অপু কিছু না মুখে দিয়েই হোস্টেল থেকে বেরিয়ে যায়। রাতেও কিছু মুখে তোলেনি সে। কি করেই বা তুলবে? মনটা যে বড্ড উথাল পাথাল করছে ছোঁয়ার জন্য। কিরে, তোর মুখটা শুকিয়ে আছে কেন? ভার্সিটির সামনে আসতেই অপুর দেখা হয় নীলার সাথে। নীলা অপুর অবস্থা দেখে প্রশ্নটা করল। অপু নীলার প্রশ্নের বিপরীতে বলল, না রে, এই এমনি আর কি।
আবারও আমার থেকে লুকিয়ে যাস? তোকে না বলেছি আমার থেকে কোনো কথা লুকাবি না, তাও লুকিয়ে যাস? হুম। আচ্ছা শোন না, একটা অফার আছে তোর জন্য। কি অফার? আমার বাবার একটা কোম্পানি আছে, বেশ কিছু বছর ধরে সেটা বন্ধ হয়ে আছে। তুই যদি চাস তো আমি বাবার সাথে কথা বলে দেখতে পারি। কথা বলে কি হবে? তুই আবার নতুন করে কোম্পানিটা স্টার্ট করবি। এমনিতে কোম্পানি শুধু নামমাত্র আছে, এক কথায় সম্পূর্ণ বন্ধ। তুই যদি নতুন করে শুরু করতেছিস, তবে কেন জানি আমার বিশ্বাস তুই সফল হবি। মজা করছিস আমার সাথে? একটা বন্ধ কোম্পানি আমি শুরু করব, টাকা কোথা থেকে পাবো? আর তুই কেন আমায় সাহায্য করবি? টাকার ব্যবস্থা হয়ে যাবে, আর আমি কেন তোকে সফল হতে দেখতে চাই সেটা সময় হলে বুঝতে পারবি। এখন এত কথা না বলে বল, কোম্পানি ওপেন করবি কি না? হুম, চেষ্টা করতে পারি। না রে, শুধু চেষ্টা না, তোকে সফল হতে হবে। সফল। আর কোনো কথা আমি শুনতে চাই না। তোর এই সংগ্রামে আমি সব সময় তোর পাশে আছি। নীলার কথা শুনে অপুর চোখের কোণে জল জমে যায়। এই দুনিয়ায় কাউকে সাহায্য করার মতো মানুষ এখনো আছে? এটা কেন জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অপুর। দুদিন পর অপু নীলার বাবার সাথে কথা বলে কোম্পানির দায়িত্ব নিজের মাথায় নিয়ে নিল। ব্যাংক থেকে নীলার বাবার রেফারেন্সে অনেক বড় একটা ঋণ নিল অপু। মনোযোগ আর নিজের শ্রম দিয়ে অপু চেষ্টা করতে থাকলো কোম্পানিটা দাঁড় করানোর। 1 বছর পর, দেখতে দেখতে কেটে যায় 1টি বছর। আজ অপুর নিজের কোম্পানি হয়েছে। অপু এখন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছে। এই 1টি বছর অপু হাড় ভাঙা পরিশ্রম করে আজ এখানে এসে পৌঁছেছে। তবে অপুর একার পক্ষে এতদূর আসা সম্ভব হতো না যদি না নীলা তাকে সাহস দিত। অপু নিজের অফিসে বসে কাজ করছে। এমন সময় অপুর কেবিনে আসে নীলা। নীলা দরজার সামনে দাঁড়িয়ে অপুকে উদ্দেশ্য করে বলল, স্যার আসবো? অপু ফাইলের মধ্য থেকে মুখটা বের করে নীলাকে দেখতে পেয়ে মুচকি হেসে নিজের চেয়ারটা থেকে উঠে দাঁড়িয়ে নীলার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আমার অফিসে জনাবা নীলার উপস্থিতি, তাও অনুমতি নিয়ে। ব্যাপার কি? ব্যাপার বলতে আজ আমার কিছু নেই, আর আপনাকে জনাব তা দিতেই হবে। ওকে ওকে, ডাবল ওকে। এখন আগে গিয়ে ওই বসের চেয়ারে বস, তারপর সব কথা। সরি, ওই চেয়ারটা তোর নিজের চেষ্টার ফল, ওইখানে আমি বসতে পারবো না। তোকে গিয়ে বসতে বলেছি, বসবি। আর কোনো কথা আমি শুনতে চাই না। তুই এত ফোর্স করিস কেন? আমার বসা আর তোর বসা এক ব্যাপার। তুই বস, আমি তোর সামনে বসবো। আচ্ছা ঠিক আছে, চল পাশাপাশি বসি। অপু নীলার হাত ধরে নিজের পাশে বসলো। নীলার হাত ছেড়ে দিতেই অপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাতটা ছেড়ে দিলি কেন? ধরে রাখতে পারিস না? হ্যাঁ, আমি তোর হাত ধরে রাখতে যাব কেন? আমি ভাই পরনারীর হাত ধরি না। হুম। কি হয়েছে, তোর মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? না, আসলে আমি কিছু বলতে চাই। ওকে গাধি, আমার আর কি বলবি তুই? আমি বলছি তুই শোন। মা কাল তোর কথা বলেছে, আজ সন্ধ্যায় তোদের বাড়ি যাব আমরা। আর কথা পাকা হলে এই সপ্তাহে বিয়ে। এবার ঠিক আছে তো? অপুর কথা শুনে নীলা মনে হলো আকাশ থেকে পড়ল। নীলা কিছু বলার আগেই অপু তার বোনের কথা বুঝে ফেলল। এটা ভাবতেই নীলা অবাক হয়ে যায়। নীলা কোনো কথা না বলে শক্ত করে অপুকে জড়িয়ে ধরল। অপু নীলার কপালে চুমু খেয়ে বলল, আমার ব্যর্থতার সময় যেই মানুষটি আমার হাত ধরে রেখেছে, আমার পাশে থেকেছে, আজ সফলতার পর সে আমার স্ত্রী হবার যোগ্য। কখনো ছোঁয়ার মতো আমায় অযোগ্য বলে নিজের থেকে দূরে ঠেলে দিবি না তো? দূরে ঠেলে দিলেও কি, তুই কি যাবি নাকি? সেই তো আমার ঘাড়ে ঝুলে থাকবি। ফাজিল একটা বউ, ঠিক বুঝে শুনে আমার মতো একটা বাচ্চাকে নিজের মায়ায় জড়িয়ে ফেলেছিস। তোকে তো আমি দেখে নিব, বিয়েটা শুধু হোক। এই তুই বাচ্চা? তোকে বাচ্চা বললে বাচ্চাদের কি বলবো? ওরা শিশু, আমি 18+ বাচ্চা। কথাটা বলেই অপু নীলাকে আবার জড়িয়ে ধরল। একটা কথা তিতা হলেও সত্যি যে মেয়েরা বা মেয়ের পরিবার সবসময় যোগ্যতা দেখে, অযোগ্যদের তারা কখনোই নিজেদের জন্য সঠিক মানুষ হিসেবে মেনে নেয় না। আর ভালোবাসা সেটাও যোগ্যতা দেখে নির্ণয় করা হয়, তবে সেটা কিছু সংখ্যক মেয়ে করে। অনেক মেয়ে এখনও নীলার মতো আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় সব সময়। ওই মেয়েগুলোই আসল মানুষের, যারা জীবনে থাকলে বিশ্বাস করুন আর কিছু পান আর না পান নিঃস্বার্থ ভালোবাসা পাবেন, যেটার প্রয়োজন আমাদের সবার। ভালো থাকুক ভালোবাসা, দোয়া করবেন নীলা আর অপুর জন্য, তারা যেন সব সময় একে অপরের পাশে থাকতে পারে।